গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 বাজে। এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। ভাতটা খানিকটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার গ্যাসটা অন করে দিলাম। 7:30 কেন বলবো, 7:45 বাজতে যায়। আজকে সোমবার, সকালবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ তন্ময় ভাত নিয়ে যাবে। কি কি রান্না করেছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে পটল ভেজেছি, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি, আর ওদিকে হচ্ছে আলু ভাজা। আজকে সব ভাজাভাজি করব, কারণ গতকালকে দুবেলা খাসির মাংস খাওয়া হয়েছে। এমনিও সোমবারে আমি খুব একটা পরিপাটি করে রান্নাবান্না করি না, কারণ রবিবারে মাংস খাওয়া হয় বলে। আর মাকে বলেছিলাম 2 পিস মাছ আনতে, মা এখন কানেও ঠিকঠাক শুনতে পাচ্ছে না। জানেন, গত পরশু বলেছিলাম কলমি শাক আর একটুখানি ঠাকুরের ফুল এনে দেবেন, কলমি শাকটা আনেনি, ঠাকুরের ফুলটা শুধু এনেছে। আর আজকে 2টো মাছ বলেছিলাম, একটা মাছ নিয়ে এসছে। আর আমি যে ভয়েস দিচ্ছি, আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে, আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে। চলুন, এখানে চা বসিয়ে দিচ্ছি, ভাতও হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। মাছটা একদম লাস্টে ভাজবো। আর অল্প একটু মাছের তেল নিয়ে এসছি, ওটা তন্ময়কেই দিয়ে দেবো। আমি এখন আর মাছের তেল খাবো না। ও বাবা, আমার পেটে ব্যামো, শরীরে ব্যামো, মাথায় ব্যামো, সব ধরে যাবে একসাথে, মানে গ্যাস অম্বল আর কি। আলু ভাজা হয়ে গেছে, তিশানার জন্য একটু আলু ভাজা তুলে রাখলাম। এবারে চলুন মাছটা ভেজে নিই। রান্নাবান্না হয়ে গেলে চায়ের কাপটা নিয়ে আধা ঘন্টা বসতে পারবো না, কারণ ভিডিও এডিট আছে। আর এই কটা দিন ভিডিও রিচ এত কমিয়ে দিয়েছে, ভিউটাও এত কমে গেছে, আমার যে কি দুঃখ আপনাদেরকে কি বলবো, মানে ওই ঠ্যাং ছড়িয়ে কাদার মতো দুঃখ আর কি। সে যাই হোক, এত কষ্ট করে যখন এই জায়গায় এসেছি, আমি হাল ছাড়বো না, যা হবে দেখা যাবে। রান্নাবান্না হয়ে গেছে, এখানে সমস্ত খাবার দাবার কৌটোর মধ্যে ভরে নিয়েছি, মানে কন্টেনারে। এখানে গরম গরম ভাত, এখানে হচ্ছে পটল ভাজা, এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এখানে আলু ভাজার ওপরেই মাছটা দিয়ে দিয়েছি। আর এই দেখুন, ছোট্ট একটা কন্টেনারের মধ্যে মাছের তেলটা দিয়েছি। তন্ময় মাছের তেল পেলে ওর আর কিচ্ছু লাগে না। আর ছোটো না, ওই টিফিন বক্স স্টিলের আর নেই, সেই জন্য প্লাস্টিকের টিফিন কৌটোতেই আমাকে পটল ভাজাটা দিতে হলো। চলুন, ওর খাবার দাবার রেডি, এবারে ওর ব্যাগে ভালোভাবে ভরে দিই। ও বেরিয়ে গেলে তারপরে আমি এই যে 1 কাপ চা হাতে নিয়েছি, এইবারে বসে খাবো। আর চাটা যেহেতু অনেকক্ষণ রেখে দিয়েছি, তো ঠান্ডা জল হয়ে গেছে একদম। আর আমার যেহেতু ওই ওষুধ খাওয়া আছে, তারপরে কত কি খাবো দাঁড়ান বলছি, মৌরি মিছরির জল, ওষুধ খাবো, মানে অনেক কিছু। আর দেখুন ঘড়ির কাঁটা 8:30টার দিকে বাজতে যায়, এখন বাজে প্রায় 9:30। তিশান পড়ে টরে চলে এসেছে, ওকে এখন খেতে দিচ্ছি। গতকালকে ও সেরম কিছু খায়নি। আর সকালবেলা প্রত্যেক দিন বলি 4টে বিস্কুট খেয়ে জল খেয়ে তারপর পড়তে যা, কিছুতেই শুনবে না। এখানে আলু ভাজাটা তিশানকে দিয়ে দিচ্ছি। এইটুকু আলু ভাজা যদি আবার রেখে দিই না, বলবে ভাত খাবো না। অল্প একটু ঘি দিয়ে দেবো, ব্যাস, তাহলেই ওর হয়ে যাবে। বাইরেটা একটু আগে পুরো কালো হয়ে এসেছিলো, ভাবছিলাম জামা কাপড়গুলো তুলে নেবো, কারণ পুরো শুকিয়েই গেছে, আর একটু শুকোবে খালি। কিন্তু দেখলাম এখন আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে, এই তো হচ্ছে। আর ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিলে আমার হয়ে যেত, জানেন তো। আমি আবার কী দিয়ে ভাত খাবো তাই ভাবছি। যাই হোক, চলুন আগে তিশানকে দিয়ে দিই, তারপরে দেখছি তো বিছানার চাদর পড়েছিল, ভাবলাম কেচে দিই। রোদ উঠেছে দেখছি, জামা কাপড়গুলো বাইরে শুকিয়ে গেলে না ভালোই হয়, কিন্তু বেলার দিক করে ওই যে আবার বৃষ্টি শুরু হবে। গতকালকে 5 বালিশের ওয়ার, মাথার বালিশের ওয়ার সব কেচে নিয়েছিলাম। চলুন, কিষানকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি ভাবছি আমি কি দিয়ে ভাতটা খাবো। প্রেসারে একটা আলু নাহলে বসিয়ে দিই, নাহলে খাবো কি দিয়ে। আর ডিমও না খেতে পাচ্ছি না ভয়ে, এই সবে পেটটা ভালো হয়েছে, এখন যদি আবার পেট ছেড়ে যায় না, বিপদে পড়ে যাব। তিশানের প্যান্ট জামাগুলো 2 দিন ছাড়া ছাড়া নোংরা হয়। এখন আর পার্কে যেতে দিই না বাবা, পার্কে গিয়ে প্যান্ট জামা ছিঁড়ে আসবে, হাত পা কেটে আসবে, ওরে বাপ রে। আর পার্কে যা শুরু করে না, পার্কে দোলনা চড়ে না, ছোটাছুটি করে জানেন সবাই মিলে। এই প্যান্টটা ধরবে কি জানি, এটা বাসি নাইটিটা, প্যান্টটা কেচে দিই। বৃহস্পতিবার থেকে পরীক্ষা, প্যান্টটা কেচে দিই, এখন 2 দিন ধরে শুকোক। আর একটু সার্ফ লাগবে, দেখছেন কি নোংরা বেরোচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজকে সোমবার, সকাল এখন 10টা বাজে। চশমাটা সেই যে বেঁকে গেছিলো, এখনও পর্যন্ত ঠিক করিনি। কিষানের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আলু ভাজা যদি আরেকটু থাকতো বেশি, আমারও হয়ে যেত। তবে আজকে দুপুরবেলা আমরা মা ছেলে দুজনে আলু সেদ্ধ, ডাল, আর তিশানকে বলবো একটা পাঁপড় এনে দে, পাঁপড় ভাজবো, ব্যাস, এই আজকে দুপুরে লাঞ্চ মেনু হবে। কুঁদলি আছে, যদি ভাজি তো ভাজবো, সেটা পরে দেখা যাবে। আর জামা কাপড়গুলোকে সব মিললাম সকালবেলা, এখন দেখছি টিপ টিপ করে বৃষ্টি হতে হতে বেশ জোরেই এসে গেছে।
সব জামা কাপড় তুললাম, তুলে ড্রামের বালতির মধ্যে, ড্রামটার মধ্যে সব রেখে দিয়েছি। ঘরে এক চাপ এখানে পড়ে আছে মেলা, আবার বাইরেরগুলোকে কোথায় মিলবো বলুন তো। বৃষ্টিটা বেশ জোরেই এসছে, ভাবছিলাম তুলবো না, হয়তো কমে যাবে, তারপর দেখছি না, ও টিপ টিপ করে পড়তে পড়তে ভালোই জোরে চলে আসলো। আর সকালবেলা বাড়িতে ফোন করেছিলাম, আমার মায়ের খুব শরীর খারাপ, পেট জ্বালা করছে, বমি হচ্ছে, গা গোলাচ্ছে, সব একসাথে ধরেছে। তো বাবাকে বলছি ডাক্তারখানা নিয়ে যাও, বাবা বলছে আমি কালকে রাত্রির থেকে বলছি চলো ডাক্তার দেখিয়ে আসি, কালকে রবিবার কোনো ডাক্তার ছিল না। বাবা বলছে ভোর থেকে উঠে বলছি চলো ডাক্তারখানা যাই, আর যে ডাক্তারটাকে আমরা দেখাই না, ও ঘরে বসে 8টা থেকে 9টা, মোটামুটি আমাদের বাড়ির প্রত্যেকেই ওকে দেখায়, শুধু আমার বড়দা বড় বৌদি ছাড়া। ভালোই ওষুধ দেয়, আমি তো জ্বরের জন্য গেছিলাম, ভালোই ওষুধ দিয়েছিল, তবে পেটের প্রবলেমটা হয়ে গেল তাই। আর মা যাবে না, সেই শুয়ে আছে, বলছে পেট জ্বালা করছে, বমি পাচ্ছে, পায়খানা এইসব ধরেছে একসাথে। তো আমি বলছি ডাক্তারখানা না গেলে ও তো আরও বাড়বে বলুন তো, আর খাচ্ছে না তো আরও গ্যাস হয়ে যাচ্ছে। গতকাল থেকে নাকি কতগুলো গ্যাসের ওষুধ খেয়েছে, সকালে একটা খেয়েছে, রাতে একটা খেয়েছে, আবার আজকে ভোরবেলা নাকি খালি পেটে একটা ওষুধ খেয়েছে। বাবা বলছে আমি কখন থেকে বলছি যে ছোট বৌদিকে নিয়ে যেতে, যে ওকে নিয়ে যাও ডাক্তারটা দেখিয়ে নিয়ে। আমি কেন, আমিই যেতে পারবো, আমার তো রান্নাবান্না হয়ে গেছে। আমি বলছি জিজ্ঞেস করো তাহলে, আমি ঘরের সমস্ত কাজবাজ সেরে যাচ্ছি, মাকে ডাক্তার পাকে দেখিয়ে একেবারে বিকেলে খাওয়া দাওয়া করে চলে আসবো। কিন্তু সে যাবে না, চুপ করে শুয়ে আছে, কিছু খাচ্ছেও না। যাই হোক চলুন, আর বলেছি যে সরকারি দোকান থেকে তাহলে একটু বলে ওষুধ এনে দাও, কারণ আপাতত এখন তো ঠিক করতে হবে, খাচ্ছে না তো কিছু একদম, আর ডাক্তারখানাও যেতে চাইছে না, এই জন্য আমাদের দাদারা সব রেগে যায়। বলেছি সরকারি দোকান থেকে একটু ওষুধ এনে দাও, আর এখন তো সরকারি দোকানে মারাত্মক ভিড়, আজকে সোমবার না, একদম সেই ভোর 6টা থেকে লাইন পড়ে, দূর দূর থেকে সব ওষুধ আনতে আসে জানেন, যেহেতু হাফ দামে ওষুধ পাওয়া যায় বলে। বাবা বলছে গেলে সেই 1টার সময় যেতে হবে, বন্ধ হওয়ার আধ ঘন্টা আগে, ওই তখন হয়তো ফাঁকা পাবো। আমি বললাম তাহলে একটু বলে ওষুধ এনে দাও, আপাতত খাক, আজকের দিনটা দেখো, কালকে সকালে জোর করে আমি নিয়ে যাবো, না হলে রান্নাবান্না করে নেবো, তন্ময় বেরিয়ে যাবে, তারপর আমি চলে যাবো, কিষানেরও পড়া হয়ে যাবে, 10টার দিক করে তাহলে যাবো। যাই হোক চলুন, এখন ঘরদোরগুলো পরিষ্কার করব, বাসি কাজ করব, অল্প করে জামা কাপড় ভিজিয়েছি, কিন্তু ওই যে বৃষ্টি এসে গেছে জোরে, দেখি এইগুলো সব ঘরে মিলে দেবো, এগুলো মনে হয় শুকিয়ে গেছে, গতকাল সন্ধেবেলা মিলে দিয়েছিলাম। এই দেখুন কত দেখছেন, 3-4খানা নাইটি আছে, টিপ টিপ করে পড়তে পড়তে ভালোই জোরে এসছে। এই দেখুন সব জামা কাপড় ভিজিয়ে দেবে এমন বৃষ্টি। চলুন এখন বিছানাটা গোছাই, বাসি কাজকর্ম করি, বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো। আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে তো জামা কাপড়গুলো কোথায় যে মিলবো আমার তো মাথাতেই ঢুকছে না। আর এই শুধুমাত্র 2টো দেয়াল আছে আমার জামা কাপড় মেলার জন্য, আর এই 2টো দেয়ালে কত আর জামা কাপড় ধরবে বলুন তো, 3টে নাইটি মিললেই তো ব্যাস পুরো ভর্তি হয়ে যাবে। বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাইরের ওয়েদারটা এত বাজে না কি বলবো, এই বর্ষাকাল আমার একদম পছন্দ নয়, শীতকাল গরমকাল তবু ঠিক আছে, কিন্তু বর্ষাকাল সত্যিকারে আমার একদম ভালো লাগে না। চারিদিকে জল প্যাচ প্যাচ করে, আর ওই ঘরের মধ্যে সব সময় জামা কাপড় মেলা, মানে সেই ঘরটাকে না সেই রুগী রুগী মনে হয় যেন বাড়ির শুদ্ধ সবাই অসুস্থ। বড় বড় জামা কাপড়গুলো এখন মিলে দিচ্ছি, যদি বাইরে রোদ ওঠে তখন অর্ধেকটা আবার বাইরে দিয়ে দেবো। কোনো এমনিও এখন বৃষ্টিটা কমে গেছে তো ছোটো ছোটোগুলো একটু বাইরে মিলে দিয়ে এসেছি। আর চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করব, তার আগে ভাবলাম আমি ইন্ডাকশানটাকে আগে তুলি, এত নোংরা হয়ে তেল চিটে হয়ে গেছে না কি বলবো। আর রান্নাঘরটা না এখন সামনে পুজো চলে এলো, যেই পুজোর কথা বলি না মনে একটা আনন্দ চলে আসে সত্যিকারে। তবে এই পুজো আসবোটাই ভালো লাগে, যেই চলে আসে না কিভাবে 5টা দিন চলে যায় বোঝাই যায় না। চলুন এখানে ইন্ডাকশানটা ভালো করে মুছে নিয়েছি, কলিন দিয়ে মুছলেই ভালো হয়, তবে আমি একটু ভিম লিকুইড দিয়ে মুছেছি, কারণ তেল চিটে হয়ে থাকে তো মানে একদম বিচ্ছিরি লাগে দেখতে। ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে বাক্সটার মধ্যে পুরে রাখলাম, কারণ আবার যখন গ্যাস শেষ হয়ে যাবে তখন ওই বন্ধুকে আমার আবার দরকার। আর আজকে ভাবছি কি আমি একটু মাইক্রোওভেনটাও পরিষ্কার করে নিই। মাইক্রোওভেন খুব একটা আমার ইউজ হয় না, শুধুমাত্র খাবার গরমের জন্য। আর পরশুদিনকে তরকারি ঢুকিয়েছিলাম তো পাওয়ারটা বেশি দিয়ে দিয়েছিলাম, পুরো তরকারি চারদিকে ছিটকিয়ে কি অবস্থা। ওপর একটুখানি মুছে রেখেছিলাম, কিন্তু আজকে ভালো করে পরিষ্কার করলাম। এটাও সেমভাবেই পরিষ্কার করছি, একটুখানি ভিম লিকুইড নিয়ে নিয়েছি। আর আমি গামছা ছেঁড়া দিয়ে সব কিছু পরিষ্কার করি, কারণ আমার কাছে গামছা ছেঁড়াটা হচ্ছে সব থেকে ভালো ন্যাকড়া, এত সুন্দর মোছা যায় না যে কি বলবো। কোনো ন্যাকড়া দিয়ে আমি ভালোভাবে মুছে শান্তি পাই না, একমাত্র গামছা ছেঁড়া ছাড়া। যাই হোক চলুন ভালো করে মুছে নিয়েছি, লাস্টে এটা শুকনো হয়ে গেলে একটু কলিন দিয়ে মুছে দেবো। আর মাইক্রোওভেনেরও না একটা দেখছি কভার কিনতে হবে, একটাই মাত্র কভার,
মাইক্রোওভেনটা ভালো করে পরিষ্কার করেছি, ওপরটা আরেকটু কলিন দিয়ে পরিষ্কার করব। আর ভিতরটা অল্প একটুখানি ওই ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করেছি, চকচক করছে দেখুন। আর প্লেটটা না মেজেছি, এই যে এখানে রেখেছি, একটু জলটা ঝরুক, তারপরে শুকনো করে মুছে তারপরে আবার ভালো করে জায়গা মতো রেখে দেবো। আর ওপরে একটা ওড়না মতো আছে, ওটা দিয়ে দেবো। এরকম না আর একটা দেখছি কভার কিনতে হবে। মাইক্রোওভেনের একটাই কভার তো, যেটা নোংরা হয়ে গেছে, একটা চওড়া মতো লম্বা ওড়না আছে, ওটাকেই আমি দিয়ে দিই, ওটাই দেবো। আর একটু উপরটা মুছে তারপরে দেবো, আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই, না আবার ধুলো চিপটাবে। আর রান্নাঘরটা এতক্ষণ ধরে ভালো করে পরিষ্কার করলাম, এই যে পুরো তেলে চপচপ করছিল একদম। গতকালকে মাংস রান্না হয়েছিল, খাসির মাংস, তেল পেল পুরো ভর্তি হয়েছিল, ওপর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর পাচ্ছিলাম না। বাসন কোসন সব মাজলাম, এগুলো পুরো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছলাম, সকালবেলা অনেকটা চা পড়েছিল, ভালো করে মুছে ঝিঁকগুলোকেও মেজে নিয়েছি, ভালো করে পরিষ্কার করলাম সাবান দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে। আর এই কড়াটা না ওপর একটু মেজে রেখেছি, কারণ পাঁপড় ভাজবো, আবার সেই কড়া লাগবে, সেই জন্য ভালো করে আর মাজিনি। আর এই দেখুন, এই তো প্লেটটা মাইক্রোওভেনের, এটাকে যত্ন করে ভালো করে ধরে মুছতে হবে, কারণ ভেঙে গেলে মুশকিল, এটা নাকি পাওয়া যায় না। রান্নাবান্না বলতে আলু সেদ্ধ, ডাল, ভাত। আমি ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি আলু ভাতে, আর অল্প একটুখানি ঘি নিয়েছি, ওই দিয়ে খেয়ে নিয়েছি, আর কিছু নিইনি, ডিম টিম কিছু খাইনি। গতকালকে খাসির মাংস খেয়েছিলাম তো। বৃষ্টিটা হচ্ছে না, বাইরে জামা কাপড়গুলো অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা ঘরে মিলেছি, আর পুরো থমকে আছে একদম। যাই হোক চলুন, এবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, তাহলে মোটামুটি কাজ শেষ হবে। কাচাকুচি হয়ে গেছে, আর এখন কি রোদ উঠেছে দেখুন। বাইরে আবার জামা কাপড়গুলোকে দিলাম, ওই করছি, একবার করে দিচ্ছি আর একবার করে তুলছি। সব জামা কাপড় এখানে মিলে দিয়েছিলাম, এত রোদ দেখে বাইরে সব টান মেরে দিয়ে দিয়েছি। এত রোদ্দুরে ঘরে জামা কাপড় রাখা যায়? এই যে 1 ঘন্টা যদি রোদটা থাকে না, পুরো শুকিয়ে যাবে একদম। চলুন ওগুলো শুকোক, তারপরে এগুলোকে মিলবো। ঘর তো সব মোছামুছি হয়ে গেছে, একদম লাইট জ্বালাবি না এত রোদ্দুরে, শুধু লাইটটাকে জ্বালিয়ে রাখবে জানেন। চলুন, রান্নাঘরও পরিষ্কার। স্নান করে চলে এসেছি, এখানে গোল গোল করে আলু কেটেছি। আর এই খোলা সমেত আলু ভাজা খেতে না আমার আবার খুব ভালো লাগে, এটা আমার জন্য করছি। আর ডিম ভাজবো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আমার ভাজবো, আর তিসানেরটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজবো। যা আলু ভাতে আছে মোটামুটি তিসানের হয়ে যাবে। আর বেশ ঘন্টাখানেক ধরে কড়া রোদ উঠেছে বাইরে, জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসলাম, শুকিয়ে যাক বাবা। আজকে তন্ময় একটা গেঞ্জির প্যান্ট খুঁজছিল, আমি বললাম যে ভিজে, বলছে 2 দিন ধরে শুকোচ্ছে, এমন যে কী আর করবো। চলুন এতে একটু নুন হলুদ দিয়ে দিই। এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, একটু জোর দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো। আর এখানে আমার ডিমটাও ভেজে নিচ্ছি। আমার ডিমের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু দিয়েছি, তবে মনে হচ্ছে আমার ডিমটা আমি উল্টাতে পারবো না, কারণ এরকম ডিম না আমি উল্টাতে পারি না, উল্টাতে গেলে দেখি ভেঙে পুরো টুকরো টুকরো হয়ে যায়। চলুন এবারে খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে একটু শোবো, তারপর তো বিকেলে আবার আছেই কাজ। দুপুরে এখন 2:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড় সব মিলে দিয়েছি, শুকনোগুলোকে সব তুলে নিলাম, কারণ শুয়ে পড়বো তো, হট করে বৃষ্টি এলে বুঝতে পারবো না। এই বাসন কোসন সব 4:30 5টার দিক করে মাজবো। চলুন এবারে শোবো। তিশান এখানে শুয়ে টিভি দেখছিল। এই জামা কাপড়গুলো সব শুকিয়েছে, ভাগ্যিস 1 ঘন্টার মতো রোদটা উঠলো, তাই নালে এগুলোও সব ভিজে পড়ে থাকতো। 3খানা নাইটি শুকিয়ে গেছে। এই টনিকটা দিয়েছে, ভিটামিনটা হসপিটাল থেকে, আনারসের, এই যে। আর এই একটা ওষুধ দিয়েছে, এটা রাতে খাবার পর একটা, আর এই হলো গ্যাসের ওষুধ। গতকাল রাত্রিবেলা মাকে দিয়ে একটা তন্ময়ের সিরাপ আনিয়েছে, এই দেখুন যা কাশছে, বাপরে বাপ। কালকে সন্ধ্যের পর থেকে আরও কাশছিল। ওকে বললাম কি একটা সিরাপ আনি খাবে, ওকে বললাম যাওয়ার সময় নিয়ে যাবে, কাজে এখন যাবে। ভুলেও গেছে, আর আমিও বলতে ভুলে গেছি, বললে হয়তো নিয়ে যেত। 1 ছিপি করে দিনে 2 বার। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:30 বাজে। আজকে মা ছেলে খুব করে ঘুমিয়েছি। এইখানে এখন বাবা মাংস বার করবো। ওহ বেরোচ্ছে না, ডিফ্রস্ট করেছিলাম, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। এই যে তন্ময়ের আস্তে আস্তে 8টা 8:30 বাজতে পারে, ফোন করে বলছে কিমা করো। ভাল লাগে বলুন তো? আমি ভাবলাম আজকে একটু রুটি তরকারি করে রেখে দেবো, ওর যত খাওনের খালি পালা পড়েছে। এটাকে কাটতে হবে কিমার মতো করে, কী করে কাটবো তাই দেখি, আগে জল দিয়ে ভিজিয়ে রাখি। এটিএমে টাকা তুলতে যেতে হবে।
রামতলা একবার যেতেই হবে। কিমা যে করবো, গাজর বিনস কিচ্ছু নেই, কি দিয়ে কিমাটা হবে? এখন ভিজানো থাক, আমি আগে 1 কাপ চা খাই বাবা, তারপরে যা হবে হবে। ঘুম থেকে উঠেই দেখি 6টা বাজে। তাড়াতাড়ি করে বিছানাটা ঝাড়লাম, জামা কাপড়গুলো সব তুলে ঘরে মিললাম। চাদরগুলো ভিজা আছে কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, বৃষ্টি হয়নি তো। কিমাটা না জোগাড় করতেই সময় লাগে। এবার ওটাকে বসিয়ে দিলাম, ঢিকঢিক করে হলো। এদিকে পরোটাগুলো ভেজে নিলাম, কিন্তু হতে টাইম লাগে। আর এই মাংসটা যেহেতু গতকালের তো, আর যেহেতু মাংস ওই সলিড মাংস তো, সেই জন্য আজকেই খেয়ে নেবো। কারণ আমাদের ঘরে ফ্রিজের মাংস খুব একটা কেউ খায় না। এখানেই বসতে হবে, কারণ তিশান সন্ধে দিচ্ছে তো, পাখা চালাতে পারবো না। চলুন এখানে একটু বসি, পাখার হাওয়াটা খাই। ফ্রিজে কি আছে না আছে দেখে নি, না হলে না রামতলায় গিয়ে ভুলে গেলে ব্যাস। একটু গাজর মনে হয় ছিল, হ্যাঁ এই তো গাজর যা আছে মোটামুটি হয়েই যাবে। ঘরে খুব একটা কেউ গাজর খায় না। পুঁই শাক এনে রেখেছিলাম, কালকে যদি পারি করব। দেখি এই যে মাকে দিয়ে একটু কুমড়ো আনিয়েছি, কুমড়ো চিংড়ি মাছ। এই যে মেলার দিক করে গেছিল, এই যে চিংড়ি মাছ। তবে পুঁই শাকে আমি চিংড়ি মাছ দিই না, আমি মাছের মাথা দিয়ে করি। কালকে সকালবেলা বলবো একটা মাছের মাথা এনে দিন। বাজার না বাজি বাজি সংকটে এরকম হয়ে গেছে। ওরে বাবা রে, এই বাবা, আরে সোজা এই উল্টো কর, ওরম করে, হ্যাঁ বাবা আমি পালাই বাবা। এমন শঙ্খ বাজাবে না, দূরতেরই। এখন বর্ষাকাল তো, বাথরুম দিয়ে নেন খুব কেন্নাই ঢুকছে, ওই জন্য সবসময় বাথরুমটাকে এঁটে রাখতে হচ্ছে। দরজা দিয়ে দিবি, ওই ঘরে পাখা চালাতে পারবো না বলে এই ঘরে এসেছি। ভিড় আছে নাকি আবার? আপু একটা আলু কাবলি দেবে তো। মুড়ি নিবি? তাহলে মুড়ি দিয়ে দাও 2 জায়গায় 10 টাকা করে। হ্যাঁ 2 জায়গায় মুড়ি দিয়ে দাও। একটা খাবি তো? আর এটা নিয়ে না, আর ওটা প্যাকেটে দিয়ে দাও, নিয়ে চলে যাবো। চ বাড়ি চলে এসেছি। আসার সময় কি কি নিয়ে এসেছি আপনাদের দেখাই। এখানে 6খানা ডিম নিয়ে এসেছি। ডিমগুলো আগে ফ্রিজে তুলে রাখি, অনেক সাবধানে নিয়ে এসেছি জানেন তো। আজকে না দেখলাম রাস্তাঘাটে খুব একটা ভিড় নেই, যেহেতু সোমবার তো। রবিবারে গেলে ওরে বাপরে চেপে মেরে দিত দম আটকে একদম। আর তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, কারণ ওই বললাম না পরোটা আর কিমা করবো। এখন বাজে প্রায় 7:45। মোটামুটি ঘর থেকে বেরিয়েছিলাম 7:10 করে হবে হয়তো, মানে আধা ঘন্টা মতো ঘুরিনি, তার আগে বাড়ি চলে এসেছি। খুব ইচ্ছা ছিল রাম মন্দিরের ভিতরে ঢুকবো, কিন্তু এই যে রান্নার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি দৌড় দিয়ে। এখানে একটু আলু নিয়ে এসেছি কেজিখানেক মানে কি 2 কেজির মতো। আর এখানে একটুখানি গাজর, একটা ক্যাপসিকাম আর একটু বরবটি নিয়ে এসেছি। আর দেখুন পাস্তা করব তার সরঞ্জাম নিয়ে এসেছি। এখানে একটা ছোট্ট চিজ, 2খানা মাখন নিয়ে এসেছি, আর ওই 200-250 মতো পাস্তা নিয়ে এসেছি। আর এই ছোট চিজগুলো কত দাম বাড়িয়ে দিয়েছে বাপরে। আমি কদিন আগে কিনেছিলাম 10 টাকা না 12 টাকা, এখন নিল 18 টাকা জানেন। আর তিশানকে দেখুন এখানে ঝালমুড়ি নিল খাবো বলে, অর্ধেকটা খেয়ে বলছে মা কি ঝাল দিয়েছে। কি বলুন তো, লোকটা না প্রচণ্ড কাঁচা লঙ্কা কুচি দেয়, ওই জন্য খাওয়া যায় না। আর আমি আমার জন্য একটা ঝালমুড়ি নিয়ে এসেছি। এখানে কিমার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আলু। এই কিমাটা কাটতেই আমার অনেকক্ষণ সময় লেগে গেছে। এখানে গাজর, বরবটি আর হচ্ছে ক্যাপসিকাম সব একেবারে মিনি চপারটায় কেটে নিয়েছি। আদা রসুন পেস্ট করতে হলো, এই যে এখানে খানিকটা পেস্ট করে রেখে দিয়েছি, এটা আগামীকালের জন্য। চলুন এবারে আগে কিমাটা করে নেবো। আর হ্যাঁ ময়দাও মেখে নিয়েছি, বাবা 1 ফোঁটা বসি নিয়েছি জানেন। ঝালমুড়িটাও শান্তিভাবে খেতে পারিনি। আর তন্ময় চলে এসছে, ও এসে এখন টিভি দেখছে ওই ঘরে। ওকে বললাম যে আজকে কিমা টিমা করবো না, গতকাল মাংস খাওয়া হয়েছে, খাসির মাংস, কিন্তু কে কার কথা শোনে বলুন তো। যাই হোক চলুন এখানে কিমাটা বসিয়ে দেবো। সাদা তেল দিয়েছি একটু বেশি করে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু চিনি দিয়েছিলাম। এইবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে যে সবজিটা কেটেছিলাম, ভাগ্যিস ওই মিনি চপারটা ছিল বলে তাই, নাহলে এই সবজিগুলো কাটতে কাটতে 9টা বেজে যেত। এখন প্রায়
9টা বাজতে যায়। এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে না, আমি আবার কিমার মধ্যে আলু দিই, তাহলে না একটু ঘাঁটা ঘাঁটা হয় তো খেতে ভালো লাগে। টমেটো দিয়ে দিয়েছি, এবারে কিমাটা দিয়ে দিচ্ছি। আর এই কিমাটা কিসে করেছি জানেন তো? ওই মিনি চপারটাতে প্রথমে ছোটো ছোটো করে বটির মধ্যে কেটে নিয়েছিলাম, তারপরে ওই চপারের মধ্যে দিয়ে বেশ করে দড়ি ধরে মারো টান, তারপর কী বলো ওটাকে ভুলে গেছি, ওইটা করেছি। আর সুন্দর চপ হয়েছে জানেন। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এবারে একটু গরম মশলা দিলাম আর আদা রসুন বাটা দিয়েছি। ব্যাস এইবারে এটা অনেকক্ষণ ধরে এখন করার মধ্যে হবে। ওই মাঝের মধ্যে একবার করে একটু নাড়বো চাড়বো, লাস্টে নামাবার আগে অল্প করে একটু মিষ্টি দেবো, কারণ কিমাতে মিষ্টি না হলে একদম ভালো লাগে না। ব্যাস ওটাকে এবার ওই দিকে করে দিয়েছি। কিমাটা মোটামুটি হয়ে এসছে, তবে আর একটু হবে। এদিকে পরোটাগুলো সব ভেজে নিয়েছি, আর আমি তো পরোটা খাবো না। কদিন ধরে দেখছি আমার না পরোটা লুচি খেতে একদম মন চাইছে না, মানে একটা পরোটা খেলেই গা গুলিয়ে যাচ্ছে, সেই জন্য ওই ময়দার রুটি করি, আমার খুব ভালো লাগে। রাতে রান্নাবান্না রেডি, এখানে কিমা হয়ে গেছে, চিকেন কিমার, এই হলো গরম গরম পরোটা। এখন বাজে প্রায় 10:30। চলুন এবারে খাবার দাবার বাড়ি। আর তন্ময় তো এখন খাবে না, আমি আর তিশান খেয়ে এবারে শোবো, আমি তো আর পারছি না একদম। তো চলুন ব্লগটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।